আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এই কথাটি আগে বলেছিলেন, কিন্তু গতকালকে আবার ভারতীয় গণমাধ্যমে এনডিটিভিতে একটি সাক্ষাৎকারে তিনি পুনর্ব্যক্ত করেছেন এই বছরেই তিনি দেশে ফিরবেন। আর এই সাক্ষাৎকারটি যেন সারা বিশ্বে সব বড় বড় মিডিয়ায় তোলপাড় পড়ে গেল, কিন্তু বাংলাদেশের মিডিয়ায় কোনোভাবে এসছে, কোন কোন মিডিয়ায় কিন্তু গুরুত্ব পায়নি তেমন একটা। প্রশ্নটি হলো, বিশ্ব মিডিয়া কেন শেখ হাসিনার এই বক্তব্যকে নিয়ে তোলপাড় লাগিয়ে দিল? শুনবো। আমার সঙ্গে যুক্ত আছেন ভয়েস অফ আমেরিকার সাবেক সাংবাদিক আনিস আহমেদ। আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। যে প্রশ্নটি আপনি করলেন সেটা কারণটা হচ্ছে এই যে এটি একটি বিরাট খবর, একেবারেই মানে নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে এটি একটি অত্যন্ত বিরাট খবর। যে দেশের প্রধানমন্ত্রীকে জোর করে ক্ষমতাচ্যুত করে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল, সেই প্রধানমন্ত্রী যখন দেশে ফিরে আসবার কথা বলেন তখন তখন মনে হয় যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই দিক দিয়ে যদি বিবেচনা করা হয় তাহলে এটি নিঃসন্দেহেই শিরোনাম হওয়ার মতো খবর, অন্তত বাংলাদেশে। তো সমস্ত জায়গার, বিশ্বের বিভিন্ন জায়গার সংবাদপত্রে আমিও দেখছিলাম, বহু সংবাদপত্রে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে, ইউরোপ থেকে শুরু করে, প্রাচ্যের দেশগুলো থেকে শুরু করে, ভারত তো আছেই, এই খবরটি প্রচারিত হয়েছে বড় করে। কিন্তু বাংলাদেশের সংবাদপত্রগুলো এই ব্যাপারে এক ধরনের নীরবতা পালন করেছে। কোনো কোনো সংবাদপত্র হয়তো হালকাভাবে বলার চেষ্টা করেছে। এর কারণ হচ্ছে এই নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞাটি চট করে সরকার বলতে চায় না যে তারা সংবাদপত্রের উপর কোনো নিষেধাজ্ঞা জারি করেছে। তারা তো সোচ্চারভাবে বলে যে সংবাদপত্রের স্বাধীনতা আমরা দারুণভাবে দিয়েছি। কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা তখনই নিশ্চিত হয় যখন বিভিন্ন ধরনের সংবাদ নিরপেক্ষভাবে পরিবেশিত হতে পারে, যেটা আমরা বাইরের সংবাদপত্রে লক্ষ্য করেছি। যে শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্পর্কে তার যে উক্তি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি, কিন্তু এই গুরুত্বপূর্ণ উক্তি সম্পর্কে এক ধরনের ভয় ভীতি কাজ করছে বর্তমান শাসক দলদের মধ্যে। আর সংবাদপত্রে যারা কাজ করছেন বাংলাদেশে, কিংবা যারা সম্পাদক, দুর্ভাগ্যবশত তারা এখানে একটি স্ব আরোপিত সেন্সরশিপ প্রয়োগ করেছেন। এখন এক অর্থে এটা স্ব আরোপিত, তারা নিজেরাই নিজেদেরকে সেন্সর করছেন। আবার অন্যদিকে এটা স্ব আরোপিত নয়ও বলা যায়, কারণ তারা খুব ভালো করে জানেন যে এই ধরনের সংবাদকে গুরুত্বের সঙ্গে যদি তারা প্রচার করেন তাহলে তারা শাসক দলের, সরকারের কোপানলে পড়বেন। তো এটাই হচ্ছে কারণ যে কেন বাংলাদেশের সংবাদপত্র এই ব্যাপারে কার্যত নীরবতা পালন করছে। আমি একটু আপনার কাছে, যেহেতু আপনি দীর্ঘ জীবন কাটিয়েছেন এবং কাটাচ্ছেন গণমাধ্যমের সঙ্গে, এবং বিশ্বের প্রখ্যাত একটি গণমাধ্যম প্রতিষ্ঠানে আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আমরা আগে একটা সময় দেখতাম যে নর্মালি কোনো একটা গণমাধ্যমে কোনো একটা সাক্ষাৎকার বা বক্তব্য বা একটা খবর অন্যরা সাধারণত খুব ভালোভাবে রেফারেন্স দিয়ে প্রচার বা প্রকাশ করতে চায় না বা করে না। কিন্তু এই ঘটনাটি শুধু একটি গণমাধ্যমে শেখ হাসিনা ইমেলের মাধ্যমে সাক্ষাৎকারটি দিয়েছেন, আর সেটি লুফে নিয়েছেন একদম সারা বিশ্বের তাবৎ দুনিয়ার বড় বড়, এমনকি একটু আগেও দেখলাম যে আরেকটি গণমাধ্যমও সেটি তারা প্রকাশ করেছে। এই যে রেফারেন্স হিসেবে সবাই যে করলো, এটা নীতিগত কোনো সমস্যা আছে কিনা কেউ কেউ বলার চেষ্টা করছে যে এটা একটা পত্রিকা, একটা গণমাধ্যম, তারা কি করলো না করলো এটা তাদের ব্যাপার। আর কিন্তু এই জায়গায় এই রেওয়াজটি এক ধরনের ভেঙে ফেললো, এইটার ব্যাখ্যা কি? আমার মনে হয় না যে এক্ষেত্রে অন্তত কোনো নীতিগত দিক থেকে কিংবা সাংবাদিকতার নৈতিক দিক থেকে কোনো ব্যত্যয় ঘটলো। এর কারণ হচ্ছে এই যে তিনি স্বয়ং এই কথাটি বলেছেন, এবং যারা এই খবরটি প্রচার করছেন তারা উদ্ধৃতি দিয়ে প্রচার করছেন। তারা শেখ হাসিনারও উদ্ধৃতি দিচ্ছেন, তারা কোন সংবাদপত্রে সেটা এসছে তারও উদ্ধৃতি দিচ্ছেন। আপনিও জানেন মারুফ ভাই, আমিও জানি যে শেখ হাসিনার কাছে যাওয়ার
ঠিক সুযোগ পাচ্ছেন না বহু সাংবাদিক। যদি সেই সুযোগ পেতেন তাহলে সাংবাদিকদের ভিড় লেগে যেত, একেবারে তার কণ্ঠ থেকে কথাগুলো উঠে আসতো। তিনি কোনো একটি জায়গায় কোনো একটি পত্রিকায় যা কিছু বলেন সেটাকে উদ্ধৃত করে কোনো সংবাদপত্র যদি সেটি প্রচার করে, তাদের নিজেদের সংবাদ না বলেই যদি প্রচার করে, তাতে আমি কোনো ব্যত্যয় দেখি না। এটা ঠিক কথা যে সাংবাদিকতার একটা নীতি হচ্ছে, আমি অন্তত ভয়েস অফ আমেরিকায় কাজ করেছি, তার আগে বছর 7 আমি বিবিসিতেও কাজ করেছি লন্ডনে। তো আমাদের অনেকগুলো নীতি ছিল, তার মধ্যে একটা নীতি ছিল যে আমরা দুটো সোর্স থেকে এটাকে ভেরিফাই করতে হতো, আমাদের নিশ্চিত হতে হতো। কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ। এখানে যেখানে কোটেশন দেওয়া হয়েছে, তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, তিনি একটি সংবাদপত্রকে বলেছেন, সেটি কোট করা হয়েছে এবং কোট করে তারপর বিষয়টি উদ্ধৃতি হিসেবে এটি খবর হিসেবে এসছে। এখন কেন বড় খবর হবে সেটা তো আমি একটু আগেই বললাম, যে একটি দেশের প্রধানমন্ত্রী যাকে তার দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল জোর করে, তার ফিরে আসার যে খবর কিংবা ফিরে আসার ব্যাপারে তার যে উদ্ধৃতি, সেটি তো একটি বিশাল খবর। সেটা তো আমার মনে হয় যে বাংলাদেশের সংবাদপত্রে যেভাবে খেলার খবরগুলোকে বড় করে ছাপা হচ্ছে, সেই তুলনায় এই খবরটি একেবারে শিরোনামে আসার উপযুক্ত ছিল, কিন্তু কেন আসলো না সে কারণটিও আমি একটু আগে আপনাকে বললাম। জি, বাংলাদেশের কোন কোন গণমাধ্যম ছেপেছে, একদম যে ছাপেনি সেটি না, কিন্তু যেইভাবে আপনি বললেন যে বিশ্ব মিডিয়া যেভাবে গুরুত্বটা দিয়েছে সেইটা বাংলাদেশে দেয়া হয়নি। এখানে আরেকটি বিষয়, গতকালকে এই যখন সারা বিশ্বে এটি প্রকাশ পেল, তখন বাংলাদেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি বলে ফেললেন যে এটি এক ধরনের শেখ হাসিনার স্টান্টবাজি, দেশে ফেরার বিষয়টি। তিনি কেন এই মন্তব্য করে ফেললেন? আপনার এই ক্ষেত্রে আপনার কোনো মন্তব্য আছে কিনা? তিনি এই মন্তব্য করলেন এই কারণে যাতে করে জনগণ এই ব্যাপারে কনভিন্স না হয় যে তিনি বাস্তবেই ফিরে আসছেন। কারণ বাস্তবে ফিরে আসার ব্যাপারে যদি জনগণ কনভিন্সড হয়, তাহলে কিন্তু দেশে তার পক্ষে একটা বিরাট আন্দোলন গড়ে উঠবে। আমরা লক্ষ্য করেছি এরই মধ্যে তার পক্ষে আন্দোলন হয়েছে। আমরা লক্ষ্য করেছি ছাত্রলীগের ছেলেরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আওয়ামী লীগেও যারা মিছিল করে বেরোনোর চেষ্টা করছেন তাদেরকে ধরা হচ্ছে। কিন্তু শেখ হাসিনা ফিরে আসবেন, এই মন্তব্য, এই দুঃসাহসিক ব্যাপার আমি বলবো এখনকার পরিপ্রেক্ষিতে, সেটাকে কিন্তু দাবিয়ে রাখার একটা চেষ্টা করা হচ্ছে। তার মানে হচ্ছে গিয়ে এই যে বর্তমান প্রশাসন বলুন কিংবা যারা তার বিরোধিতা করছেন তারা বলুন, তারা কিন্তু বিষয়টিকে প্রান্তিক স্থানে নিয়ে যাচ্ছেন, মার্জিনালাইজ করছেন, এ কথা বলে যে এটা একটা স্টান্টবাজি। এখন এই স্টান্টবাজি বলার কারণে এটা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে তোমরা ভাই এটা বিশ্বাস করো না, তোমরা এটা নিয়ে হইচই করো না। তার আবার অন্য মানেটাও আছে মারুফ ভাই, আপনি জানেন, যে তার মানে হচ্ছে তার ফিরে আসার সংবাদতেই ভীত সন্ত্রস্ত বোধ করছে তার বিরোধী যারা, তারা সরকার দলেও আছে, তারা তথাকথিত বিরোধী দলেও আছে। জি, আপনি বললেন যে সরকারি দল কিংবা অর্থাৎ আওয়ামী লীগের যারা বিরোধী শক্তি, তারা এক ধরনের ভীত সন্ত্রস্ত কিংবা তারা একটা টেনশনের মধ্যে হয়তো পড়ে যান যখন শেখ হাসিনা বলেন তিনি দেশে ফিরবেন। কিন্তু অন্যভাবে যদি আপনার কাছ থেকে একটু বিশ্লেষণটুকু শুনতে চাই ছোট করে, সেটি হচ্ছে যে যেই একজন মানুষ, নেতা বা নেত্রী বা রাষ্ট্রীয় একজন এত বড় মাপের যেই হন না কেন, তার চেয়ে একজন ব্যক্তি মানুষ হিসেবে যার বিরুদ্ধে ফাঁসির দণ্ড ঝুলছে, তিনি কতটা সাহস নিয়ে বললেন যে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন বাংলাদেশের মানুষের জন্য, এবং ফাঁসি দেয়া হোক, কারাগারে রাখা হোক, কোনো কিছুতেই তিনি তোয়াক্কা করছেন না, তিনি দেশের মাটিতে ফিরবেনই। কত সাহস! এবং এই সাহসের উৎসটা কি হতে পারে শেখ হাসিনার? আপনার কাছে কি মনে হয়? এই সাহসের উৎস হচ্ছে মূলত জনগণ। কারণ শেখ হাসিনা এবং তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরা কিন্তু জনগণের উপর আস্থা রেখেছেন, পুলিশের উপর না, আইন শৃঙ্খলা বাহিনীর উপর না, সেনাবাহিনীর উপরও না। এই জনগণের প্রতি আস্থা আছে বলেই
এই দুঃসাহসিক একটা পদক্ষেপ শেখ হাসিনা নিতে চাইছেন। এটা একটা সোজা সোজা সাপটা ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা হতে পারে, অনেকেই বলেন যে শেখ হাসিনা এই যে মামলা, বিশেষ করে তার ফাঁসির রায়, একাধিক তথাকথিত হত্যা মামলায় তার যে ফাঁসির রায়, সেটা কিন্তু এই আদালত শেষ পর্যন্ত বহাল রাখবে কিনা সেটাও একটা দেখবার বিষয়। কারণ আপিলের ক্ষেত্রে, আইনত আমি বলবো, আপিলের ক্ষেত্রে সেইভাবে যদি আপিল করা হয়, সেই আপিল তখন আর খারিজ করা যাবে না, সেটাও শেখ হাসিনা জানেন। এটা আইনের দিক বললাম। আর যদি রাজনৈতিক দিক দিয়ে বলেন, তাহলে বলবো যে হয়তো শেখ হাসিনা আশা করছেন যে আন্তর্জাতিকভাবে তারেক সরকার একটা চাপের মুখে পড়বেন, অন্তত পক্ষে তাকে দেশে ফিরেই ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া হবে এমনটা বিশ্বাসযোগ্য ব্যাপার নয়। তো সেদিক দিয়ে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও যদি বলি, তাহলে এই মামলা কতদিন চলবে সেটা বলা মুশকিল। আমরা জানি, এটার উদাহরণ আছেন, আপনিও জানেন, 1969 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধেও আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসির রায় হচ্ছিল, কিন্তু সেটা টেকেনি। সেই সাহস নিয়ে বঙ্গবন্ধু মাঠে ফিরে আসলেন, তাকে মুক্ত করতে তারা বাধ্য হলো। এখন যদি শেখ হাসিনা দেশে ফিরে আসেন, বড়জোর তাকে আটক করা হতে পারে, এবং যদি আটক হয়ও, আমি বললাম যে এর আইনি দিক আছে এবং এর রাজনৈতিক দিক আছে এবং জনগণের সমর্থন আছে। এই ত্রিমাত্রিক দিকটি যদি বিবেচনা করেন, তাহলে শেখ হাসিনা ফিরে আসাটা অস্বাভাবিক কিছু নয়। তবে আমি অবশ্যই বলবো যে তার এই সৎ সাহসের প্রশংসা করতেই হয়। এই সৎ সাহস তিনি পেয়েছেন তার বাবার কাছ থেকে। 1969 সালের কথাই বলুন আর 1971 সালের কথাই বলুন, বঙ্গবন্ধু সেই সৎ সাহস নিয়ে ধরা পড়েছিল, নিজেকে ধরা পড়িয়েছে 1971 সালে 26শে মার্চ। অনেকে বলে যে তিনি কেন যুদ্ধে গেলেন না। এই আমি একটা অন্য প্রসঙ্গ আনছি, কিন্তু অনেকেই বলে যে তিনি কেন যুদ্ধে গেলেন না। তিনি কি পাকিস্তানের সঙ্গে কোনো আপোষ সভা করতে চেয়েছিলেন? একেবারেই নয়। আপোষ সভা করতে চাইলে তিনি 6 দফা প্রস্তাবকে খানিকটা ছাড় দিতেন, কিন্তু সেক্ষেত্রে কোনো ছাড় দেননি। ইয়াহিয়া এবং ভুট্টোর সঙ্গে মার্চ মাসে তার আলোচনা ব্যর্থ হওয়ার প্রধান কারণই হচ্ছে 6 দফার ব্যাপারে সামান্যতম তিনি ছাড় দেননি। তারপরও তিনি যুদ্ধে যাননি। কেন যাননি? সেটাও তার একটা কৌশল ছিল। কৌশল ছিল এই কারণে যে তিনি যদি তখন যুদ্ধে চলে যেতেন, তখন পাকিস্তান বলতো, আমরা তো ঠিকই বলেছিলাম সেই 1969 সালেই যে শেখ মুজিব হচ্ছে একজন বিচ্ছিন্নতাবাদী, কিন্তু বঙ্গবন্ধুকে পাকিস্তান ছাড়া আর কেউ বিচ্ছিন্নতাবাদী বলেনি। 1971 সালে তাকে স্বাধীনতার যোদ্ধা বলা হয়েছে, তিনি পাকিস্তানের হাতে বন্দী থাকা অবস্থায়। কারণ তাজউদ্দিন সরকারের প্রতিটি কাজে তাকে শীর্ষস্থানে রাখা হয়েছে। তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত ছিলেন, এবং বঙ্গবন্ধু এটাও জানতেন যে তার ফাঁসি হয়ে যেতে পারে, ফাঁসির আদেশও হয়েছিল। তো এই যে দুঃসাহস আমার মনে হয় এটা শেখ হাসিনার ক্ষেত্রে একটা জেনেটিক ব্যাপার, তার একটা বিশ্বাসের ব্যাপার। এবং যেভাবে বিশ্বের রাজনীতি চলছে, তাতে মনে হয় না যে শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোটা খুব সহজ কোনো কাজ হবে। আপনি খুবই চমৎকার এবং খুবই উদাহরণ টেনে বঙ্গবন্ধুর যে সাহসিকতা এবং শেখ হাসিনার সেই একই দুঃসাহসিক প্রেক্ষাপটটি আপনি চমৎকার ভাবে বর্ণনা করলেন। আমি একদম শেষ আরেকটি বিষয় একটু জেনেই আপনার কাছ থেকে আমি বিদায় নিতে চাই। সেটাও হলো যে 5ই আগস্ট 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ভারতে গেলেন, এর পরপরই বাংলাদেশের মিডিয়া সহ আন্তর্জাতিক অনেক বড় বড় মিডিয়া শেখ হাসিনাকে এই যাওয়াকে পালিয়ে যাওয়া বলেছিল, হেডিং এও তারা পালিয়ে যাওয়া বলেছিল, পলাতক বলেছিল। কিন্তু
এইবার আজকে মানে গতকালকে থেকে শুরু করে সেই আন্তর্জাতিক বড় বড় মিডিয়া কিন্তু সেই পালিয়ে যাওয়া কিংবা পলাতক শেখ হাসিনা বলছেন না, তারা পরিষ্কার ভাবে বেশিরভাগ মিডিয়াই বলেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করেছে। শুধু পাকিস্তানের একটি দুটি পত্রিকা তারা পলাতক হিসেবে উল্লেখ করেছে, অন্য কোন মিডিয়া এটি করে নাই। তাদের মধ্যে কি কোনো পরিবর্তন আসলো কিনা শেখ হাসিনার আহ, বিষয়টিতে? কারণ তারা আগের জায়গা থেকে কেন সরে আসলেন? তাদের আগের জায়গার যে ভুল ছিল সেটা তারা উপলব্ধি করছেন। কারণ শেখ হাসিনা যখন ঘোষণা দিচ্ছেন যে যে তিনি বাংলাদেশে ফিরে আসবেন, তাহলে তো ধরেই নেওয়া যায় যে তিনি পলাতক নন। বাংলাদেশে তো এমন কিছু পরিবর্তন ঘটেনি তার অনুকূলে এখনো পর্যন্ত, যে তিনি যদি পলাতক হয়ে থাকেন তাহলে সেই পলাতক অবস্থা থেকে তিনি পালিয়ে ফিরে আসবেন কেন? সবচেয়ে বড় কথা হচ্ছে যে শেখ হাসিনা পলাতক হননি। শেখ হাসিনাকে একটি বড় রকমের সমস্যার সম্মুখীন করানো হয়েছিল তথাকথিত আন্দোলনের মাধ্যমে। আমি তথাকথিত এই জন্যই বলছি যে আন্দোলন হতেই পারে। এর আগে আমরা জানি এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এর আগে আমরা জানি অন্যান্য আন্দোলন হয়েছে, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে, একটি রাজনৈতিক সরকারের বিরুদ্ধে আন্দোলন হতেই পারে, কিন্তু আন্দোলনের যে ভেতরের অবস্থাটা সেটা কিন্তু মানুষ আস্তে আস্তে টের পাচ্ছে। খোদ এই যে আন্দোলনকারীদের যে দল এনসিপি, তাদের যে জনপ্রিয়তা এতখানি হ্রাস পেয়েছে এই কারণে যে যারা উচ্ছ্বাস করে ভেবেছিল যে সরকারের পতন ঘটিয়ে দিয়েছি, এবার ভালো কিছু হবে। কি ভালো হলো সে আপনিও জানেন, আমিও জানি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে শেখ হাসিনার সামনে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, এবং এর পেছনে অবশ্য জামাত শিবির অত্যন্ত তৎপর ছিল, লুকিয়ে থাকা আমরা যেটাকে বলি, তারা ছিল গোপনীয়তা রক্ষা করে, পরে তো আত্মপ্রকাশ করলো এবং শেখ হাসিনাকে সেই পরিস্থিতির মুখোমুখি হতে হলো। সেই সময় সেনাবাহিনী একটা ভূমিকা পালন করেছিল, যদিও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক আছে প্রচুর, সেনাবাহিনী তখন নামেনি ইত্যাদি। কিন্তু শেখ হাসিনাকে যাতে অপমানিত না হতে হয় দেশের ভেতরে, আমরা দেখেছি যে গণভবনে লোকজন ঢুকে কিভাবে ঘটনাগুলো ঘটিয়েছে, সেই জন্যে শেখ হাসিনাকে বাইরে নিয়ে যাওয়া হয়। তিনি পালিয়ে যাননি, তিনি শেষ মুহূর্ত পর্যন্ত জানতেন না যে তাকে কোথাও নেওয়া হচ্ছে, কি কি করা হচ্ছে। বস্তুত তিনি প্রথমে অস্বীকারই করেছিলেন ক্ষমতা ত্যাগ করে চলে যাওয়ার ব্যাপারে, কিন্তু তাকে বোঝানো হয়েছে, এগুলো আমরা শুনেছি শেখ রেহানার মাধ্যমে, তার ছেলে জয়ের মাধ্যমে, এবং তিনি তখন ক্ষমতা ছেড়ে চলে যেতে রাজি হয়েছেন। তাকে যে হেলিকপ্টারে তোলা হচ্ছে, হেলিকপ্টার থেকে বিমানে নিয়ে যাওয়া হচ্ছে, এই জিনিসগুলো আগেই তার ধারণার মধ্যে ছিল না। এই পুরো কাজটি সেনাবাহিনী করেছে। কাজেই এটাকে পালিয়ে যাওয়া বলে না, এক অর্থে বলা যেতে পারে তাড়িয়ে দেওয়া হয়েছে। কাজেই পালিয়ে গেছেন তিনি নয়, তাকে তাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা চলছিল, এবং সেই চেষ্টাতেই তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ কথা শুনছিলেন, আমার সঙ্গে আছেন প্রখ্যাত সাংবাদিক, ভয়েস অফ আমেরিকার এক সময় তুখোর সাংবাদিক আনিস আহমেদ। তিনি পুরো বিষয়টি ব্যাখ্যা করলেন যে কেন আন্তর্জাতিক মিডিয়া শেখ হাসিনার দেশে ফেরার বা 1 বছরের মধ্যেই দেশে ফিরবেন এই কথাটিকে এক ধরনের বিস্ময়কর ভাবে লুফে নিয়েছে এবং সারা বিশ্বের মিডিয়া তোলপাড় শুরু হয়ে গেছে তার খবর নিয়ে। কিন্তু বাংলাদেশের মিডিয়া এটি আসলে সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি, গুরুত্ব দেয়নি। কেন দেয়নি এবং শেখ হাসিনা কতটা দুঃসাহসিক ভাবে নিজের অবস্থানটি জানান দিয়েছেন, কেন জানান দিয়েছেন, বিশদ ব্যাখ্যা করেছেন আনিস আহমেদ। আমি আপনাকে আবারও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানি। এখনকার মতো